আজকের থেকে আমরা উচ্চ মাধ্যমিকের ইতিহাস আলোচনা শুরু করলাম। এখন থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা অবধি আমরা ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আলোচনা করব, যেগুলি আসার চান্স খুবই বেশি। সুতরাং তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং বেল নোটিফিকেশন অন করে দাও, যখনই ভিডিও আসবে যাতে তোমাদের কাছে প্রথমে পৌঁছে যায়। আমি উজ্জ্বল তোমাদের সকলকে স্বাগত জানাই নলেজ হিস্ট্রি অ্যান্ড স্টাডি ইউটিউব প্ল্যাটফর্ম। আজকে আমাদের আলোচনার বিষয় পলাশীর যুদ্ধ। এই প্রশ্নটি কিন্তু আসার চান্স খুবই বেশি। আজকে আমরা সম্পূর্ণ পলাশীর যুদ্ধ আলোচনা করব। এখান থেকে যে রকমই প্রশ্ন দেখ, যাতে তোমাদের কোনো উত্তর মিস না যায়। সুতরাং আলোচনাটি মন দিয়ে দেখবে, বিনা স্কিপ করে দেখবে। এবার আমি তোমাদের একটু বেসিক ইন্ট্রোডাকশন দিয়ে দিই, যাতে তোমাদের পলাশীর যুদ্ধটি বুঝতে সুবিধা হয়। আলীবর্দী খান মারা যাওয়ার পর নবাব হয় তার নাতি সিরাজ উদ্দৌলা। কিন্তু এই সিরাজ উদ্দৌলা যে নবাব হলো, এটা কিন্তু অনেকেরই অপছন্দ ছিল। তাই তাদের পরিবারের অনেকেই তার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে থাকে এবং তার বিরুদ্ধে অনেক অবমাননা করতে থাকে। এইভাবেই আস্তে আস্তে আরও বিভিন্ন কারণ পলাশীর যুদ্ধের রূপ নেয়। পলাশীর যুদ্ধের অনেক কারণ ছিল, এদের মধ্যে অন্যতম নবাব সিরাজের অবমাননা কিরকম? যখন সিরাজ বাংলার নবাব পদে বসলো, তখন রীতি কি ছিল যে নবাবকে উপঢৌকন পাঠানো বা উপহার পাঠানো। ফরাসিরা এই নিয়ম মেনে সিরাজকে উপঢৌকন বা উপহার পাঠায়, কিন্তু ইংরেজরা এই নিয়ম মানে না। সিরাজকে তারা নবাব বলে মানতেই চায় না, তাই তাকে কোনো উপঢৌকন বা উপহার পাঠায়নি। সিরাজ এতে রুষ্ট হন। এইভাবে আস্তে আস্তে ইংরেজ এবং সিরাজদের মধ্যে সম্পর্ক খারাপ হতে শুরু করে। দ্বিতীয় পয়েন্ট কি? দস্তকের অপব্যবহার। মুঘল সম্রাট ফারুক সিয়ার 1717-তে দস্তক জারি করে, অর্থাৎ ফ্রি বাণিজ্যের ফরমান জারি করে। কিন্তু ইংরেজরা এটা ব্যক্তিগত বাণিজ্যের ক্ষেত্রেও ব্যবহার করে এবং শুল্ক ফাঁকি দেয় বা ট্যাক্স ফাঁকি দেয়। এর ফলে দেশীয় বাণিজ্যরা প্রবল প্রতিযোগিতা এবং ক্ষতির সম্মুখীন হয়, যার জন্য সিরাজ আরও রুষ্ট হয় এবং তাদের মধ্যে সম্পর্কের আরও অবনতি ঘটে। তৃতীয় পয়েন্ট কি? ষড়যন্ত্র। সিরাজ যে বাংলার নবাব পদে বসবে, এতে কিন্তু অনেকেরই সহমতি ছিল না। অনেকেই পছন্দ করতো না যে সিরাজ নবাব হোক। যাদের মধ্যে একজন হলো ঘসেটি বেগম। তিনি চেয়েছিলেন তার স্বামী নওয়াজিশ মোহাম্মদ বাংলার নবাব হোক, কিন্তু নওয়াজিশ মোহাম্মদ অকালে মারা যান। পরে নবাব কে হয়? সিরাজ উদ্দৌলা। কিন্তু ষড়যন্ত্র কিন্তু চলতেই থাকে। এই ষড়যন্ত্রে কারা কারা ছিলেন? ঘসেটি বেগম, রায় দুর্লভ, ফতেচাঁদ, আমির চাঁদ, জগৎ শেঠ কিন্তু উপাধি। এদের মুখ্যমণি ছিলেন ইংরেজ সেনাপতি রবার্ট ক্লাইভ। পরবর্তী পয়েন্ট, সিরাজের দূতকে অপমান। কি হয়েছিল? বাংলার নবাব কে ছিলেন? নওয়াজিশ মোহাম্মদ, সেই ঘসেটি বেগমের স্বামী। এই নবাব মারা যাওয়ার পর ঘসেটি বেগম বাংলা শাসন ব্যবস্থা সামলায়। এই ঘসেটি বেগমের একজন কাছের লোক কে ছিল? রাজবল্লভ। তার পুত্র ছিল কৃষ্ণদাস। সে নবাবের 53 লক্ষ টাকা মেরে দেয়, আত্মসাৎ করে। এবার নবাব জানতে পারে যে কৃষ্ণদাস টাকা মেরে দিছে। এই সুযোগেই কৃষ্ণদাস কি করলো? ইংরেজদের কাছে আশ্রয় গ্রহণ করলো। নবাব কি করলো? রাজবল্লভকে জেলে ঢুকায় দিল। নবাব নিজের একটি দূত, ওর নাম নারায়ণ দাস, ইংরেজদের কাছে প্রেরণ করলো কলকাতায়। বললো যে আমাদের এই অপরাধীকে আমাদের কাছে ফেরত দিন। কিন্তু ইংরেজরা এই কথা কর্ণপাত করেনি, উল্টা নারায়ণ দাসকে অপমান করে পাঠায় দিল। এর ফলে নবাব এবং ইংরেজদের মধ্যে সম্পর্ক তিক্ত হয়। এর পরের কারণ দুর্গ নির্মাণে বাধা। কোনো এলাকায় দুর্গ নির্মাণ করতে হলে সেইখানকার রাজা বা নবাবের পারমিশন ছিল খুবই গুরুত্বপূর্ণ। ইংরেজ এবং ফরাসি সেই সময় তারা ছিল চির প্রতিদ্বন্দ্বী এবং নিজেদের শক্তি বৃদ্ধির জন্য তারা দুর্গ নির্মাণে আগ্রহী হয়। ইংরেজরা দুর্গ নির্মাণ শুরু করে কলকাতায়, ফোর্ট উইলিয়াম, এবং ফরাসিরা দুর্গ নির্মাণ শুরু করে চন্দননগরে। নবাব খবর পায় দুর্গ নির্মাণ বন্ধ করতে দুইজনকে নির্দেশ দেয়। ফরাসিরা নবাবের কথা মতন সেই দুর্গ নির্মাণ বন্ধ করে দেয়, কিন্তু ইংরেজরা সেই নবাবের কথা কানও দেয় নাই, কোনো দুর্গ নির্মাণ বন্ধ করে নেই। নবাব এতে রুষ্ট হয়। এইবার কি করলো? কলকাতা আক্রমণ। এই সিরাজের দূতকে ইংরেজের কলকাতার গভর্নর ড্রেক, সে অপমান করছিল। দুর্গ নির্মাণ বন্ধ করতে বলছিল, সে ড্রেক তাও বন্ধ করে নাই। তাদের সেনাপতির কথা কোনো কাজে কান দেয় নাই। এইবার নবাব কি করলো? যে বললো দাঁড়া, বেশি বাইরে গেছিস। এইবার নবাব গোটা সৈন্য নিয়ে কাশিমবাজার লুণ্ঠন করে দিল। কলকাতা ইংরেজদের একটা দুর্গ ছিল কাশিমবাজারে। সে কলকাতা আক্রমণের আগে কাশিমবাজার দুর্গ লুণ্ঠন করলো এবং কাশিমবাজার দখল করে। এবার আস্তে আস্তে 16ই জুন আক্রমণ কোথায় করলো? 16ই জুন আক্রমণ করলো কলকাতার ফোর্ট উইলিয়াম। কোনো দিক বিদিক না পায়ে সেই কলকাতার যে গভর্নর ড্রেক, সে পালায় গেল এবং 20 জুনের মধ্যে
সব নবাব দখল করে নিল, কলকাতা দুর্গ সব দখল করে নিল ইংরেজদের। এই 20 জুনের মধ্যেই একটা গন্ডগোল ঘটে যায়, যেটাকে অনেকেই কাল্পনিক বলে, যেটা কোনো দিন বাস্তবে ঘটেনি। সেটা কি? অন্ধকূপ হত্যা। নবাব এই কলকাতা দুর্গ দখল করলো এবং সেখানে প্রায় বলা হয় 250 জন যুদ্ধবন্দী ছিল এবং তাদের মানে ছোট্ট ঘর 18 ফুট লম্বা এবং 14 বাই 10 ইঞ্চি চওড়া। ওইখানে বলা হয় যে 250 জনকে ঢুকাইছে। তাদের মধ্যে পরের দিন দেখা যায় 123 জন নিঃশ্বাস বন্ধ হয়ে মারা গেছে। একেই বলা হয় অন্ধকূপ হত্যা বা ব্ল্যাক হোল ট্র্যাজেডি। তবে এর সত্যতা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতবিরোধ রয়েছে। অনেকেই বলে যে এটা সম্পূর্ণই কাল্পনিক, এর কোনো বাস্তব ভিত্তি নেই। যাই হোক, কলকাতা দখল করলো। এই কলকাতার নাম নবাব দিল আলীনগর এবং এখানে মানিক চাঁদকে শাসনকর্তা নিযুক্ত করলো এবং সে পুনরায় মুর্শিদাবাদে ফিরে গেল। এগুলা ছিল কারণ, কিন্তু এর সাথে আরেকটি কারণ ছিল বিশেষ গুরুত্বপূর্ণ, সেটা হলো আলীনগরের সন্ধি। কি হলো? নবাব তো চলে গেল মুর্শিদাবাদে। এইবার কলকাতার যে গভর্নর ডেরেক, এরা সব বুদ্ধি করলো যে কিভাবে কি করতে হয়। তখন রবার্ট ক্লাইভ কলকাতা আক্রমণ করলো এবং কোনো অসুবিধা না করেই সেই কলকাতা দখল করে নিল। 1756-তে স্বাক্ষরিত হলো আলীনগরের সন্ধি। এই আলীনগর যে সন্ধি ছিল, এটাও ছিল পলাশী যুদ্ধের প্রত্যক্ষ কারণ। এখানে কি কি বলছিল? 1. নবাবকে এই যে যুদ্ধের ক্ষতিপূরণ দিতে হবে। 2. বিনা শুল্কে বাণিজ্য করতে দিতে হবে। 3. যত ফরাসি কুঠি আছে সব নষ্ট করে দিতে হবে, ফরাসিদের মেনলি ভাগাইতে হবে। 4. ইংরেজদের নিজের নামে সিক্কা অর্থাৎ মুদ্রা চালাইতে হবে এবং তাদের নিজস্ব দুর্গ নির্মাণ করতে দিতে হবে। নবাব পরিস্থিতি বেগতিক দেখে এই সব সন্ধি মানে নেয়, মানে সন্ধির শর্ত মানে নেয়। এইদিকে লর্ড ক্লাইভ দেখতেছিল যে না, এই সিরাজ তো মানবে না, সিরাজকে হাঁটাইতেই হবে। আর সিরাজের পরিবারের মধ্যে সিরাজের শত্রু ছিল এবং এই ফতে চাঁদ, আমির চাঁদ, ঘসেটি বেগম, রায় দুর্লভ, মির্জাফর, এদের নিয়ে সব মিটিং করা শুরু করলো যে সিরাজকে কি করে পদচ্যুত করতে হয়। এবার সিরাজ যখন পরিস্থিতি বেগতিক দেখে ফরাসিদের সাথে একটু বন্ধুত্ব করতেছিল, এইবার কি করলো ক্লাইভ? কি করলো? চন্দননগর কুঠি আক্রমণ করে দিল। যেই চন্দননগর কুঠি আক্রমণ করলো, মোটামুটি পলাশির যুদ্ধ শুরু। এরপর 1757-র 23শে জুন পলাশির প্রান্তরে যুদ্ধ হয়। কিন্তু বলা হয় যে এই যুদ্ধ কখনোই সামনাসামনি লড়া হয়নি। এই যুদ্ধে হচ্ছে নবাবের সেনাপতি মীর মদন এবং মোহনলাল বীরত্বের সাথে যুদ্ধ করে মারা যায়। মির্জাফর, রায় দুর্লভ এরা পিছন থেকে দরজা খুলে দেয়, নবাব এতে পরাজিত হয় এবং বলা হয় যে মীর কাসিমের ছেলে মিরন তাকে হত্যা করে, বাইরে যুদ্ধক্ষেত্রে না। নবাব ওখান থেকে পলাশির প্রান্ত থেকে পালা যায়, তাকে বন্দি করে এবং মিরন তাকে মেরে দেয়। এইবার আমরা পলাশি যুদ্ধের ফলাফল সম্পর্কে জানি। পলাশি যুদ্ধের কি কি ফলাফল ছিল? এক তো ব্রিটিশ কর্তৃত্বের সার্বভৌমত্ব। ব্রিটিশ শাসনের সার্বভৌমত্ব কীরকম? সিরাজউদ্দৌলার হত্যার পর কোম্পানি তাদের পুতুল নবাব মির্জাফরকে বাংলার সিংহাসনে বসায় এবং তাদের কথা মতন সেই নবাবকে চলাতে থাকে এবং তাদের কাছ থেকে প্রচুর পরিমাণে টাকা নিতে থাকে। এইভাবে বাংলায় তাদের সার্বভৌমত্ব ছড়িয়ে পড়ে। দ্বিতীয় পয়েন্ট কি? ভারতের রাজনীতির আধিপত্য। যেই বাংলায় যে মির্জাফরকে বসাইলো, আস্তে আস্তে তারা ভারতীয় রাজনীতিতে অংশগ্রহণ করতে শুরু করলো। তারা আসছিল ব্যবসায়ী হিসেবে, আস্তে আস্তে তারা ভারতের রাজনীতি অংশগ্রহণ করতে শুরু করলো এবং তাদের আধিপত্য ছড়াতে শুরু করলো। তৃতীয় কি? একচেটিয়া ব্যবসা। আগে কি ছিল? দস্তক ছিল, এছাড়াও নবাবকে শুল্ক দিতে হতো। কিন্তু এখন তো সবই তাদের, নবাবও তাদের হাতের পুতুল, ব্যবসা বাণিজ্য তাদের, সবই তাদের। কোনো দেশীয় বণিককে কোনো কাজ করতে দেয় নাই। বাংলার যত ব্যবসা আছে সব তারা করে। এর ফলে সম্পদেরও লুণ্ঠন হয়ে গেল। এর ফলেই ঘটেছিল পলাশির লুণ্ঠন। তারা যত পারত সম্পদ নিয়ে ইংল্যান্ডে নিয়ে যেত। একেই বলা হতো পলাশির লুণ্ঠন। বাংলার সম্পদকে নিয়ে ইংল্যান্ডে পার করে দেয়। বাংলার স্বাধীনতা সূর্যাস্ত। সিরাজউদ্দৌলাকে ছিল বাংলার শেষ স্বাধীন নবাব। ইংরেজরা মির্জাফরকে বসাইলো তাদের পুতুল নবাব হিসাবে। এবার তারা মির্জাফরকে যাই বলে মির্জাফর তাই করে। তাহলে বাংলা আর স্বাধীনতা থাকলো না। সুতরাং বাংলার স্বাধীনতা সূর্যাস্ত হয়ে গেল। এই ছিল পলাশির সম্পর্কে আমাদের আলোচনা। তোমাদের পলাশির যুদ্ধ সম্পর্কে প্রশ্ন এখান থেকে আসবে, এর বাইরে প্রশ্ন হবে না। হয় পলাশির ফলাফল বলতে পারে বা গুরুত্ব বলতে পারে, বা পলাশির যুদ্ধের কারণ বলতে পারে, বা গোটাই দিতে পারে পলাশির যুদ্ধের কারণ সম্পর্কে লেখো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, কমেন্ট করে জানাবে কিরকম লাগবে। দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে। ততক্ষণে ভালো থাকো, সুস্থ থাকো। জয় হিন্দ।